আসসালামু আলাইকুম। এডিটিভ বিডিতে তোমাদের স্বাগতম। আমি শবনম রবি, প্রভাষক হিসেবে কাজ করছি ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে। আজ তোমাদের সঙ্গে আমি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বিষয় নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত নিরীহ বাঙালি এই প্রবন্ধ সম্পর্কে তোমাদের এর আগের ক্লাসগুলোতে আমরা আলোচনা করেছি এবং প্রবন্ধ শব্দটি মানে কথাটির অর্থ হচ্ছে প্রকৃষ্টরূপে বন্ধন। এই প্রবন্ধ গদ্যে রচিত এবং কাব্য ভাষা নাটা তোমরা জানো। আর গল্পে যেমন একটা কাহিনী থাকে, চরিত্র থাকে, ঠিক তেমন না, এখানে অনেকটা যুক্তি নির্ভর লেখায় প্রবন্ধ। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরও তোমাদের যে প্রবন্ধগুলো আমি আলোচনা করেছি সেখানে প্রবন্ধ সম্পর্কে বিস্তারিত তোমরা জানতে পারবে। তোমরা আগের ভিডিওগুলো যদি দেখে থাকো সেখানে আছে। তো আজ আমরা এই মূল প্রবন্ধের আলোচনায় চলে যাব। আমরা লেখক সম্পর্কে আগে একটু জানবো। নিরীহ বাঙালি লিখেছেন রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি 1880 সালে জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেছেন 1932 সালে, এবং তার জন্ম মৃত্যু দুইটা তারিখই 9 ডিসেম্বর। তিনি জন্মগ্রহণ করেছিলেন 9 ডিসেম্বর এবং মৃত্যুবরণ করেছেন ডিসেম্বরের 9 তারিখ। তোমরা জানো, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেছিলেন রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছেন এবং খুব সম্ভ্রান্ত পরিবারে তার বাবা একজন ভূস্বামী ছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার পরেও তখন মেয়েদের যে পরিস্থিতি ছিল সেই ঠিক এখনকার মতো না। দেখো, খুব বেশি দিন আগে না বেগম রোকেয়ার সেই সময়টা, তো কিন্তু তখন এত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার পরও তিনি সেই আনুষ্ঠানিক লেখাপড়ার সুযোগ পাননি। ওনার বাবা অনেক ধনী ছিলেন, তারপরও মেয়েকে সেই বাইরে গিয়ে যে স্কুলে গিয়ে পড়াশোনার করানোর মতো ওনার মানসিকতা ছিল না। অনেক রক্ষণশীল ছিলেন তার বাবা। এবং বেগম রোকেয়ার জীবনী তোমরা সুযোগ পেলে পড়বে। তার জীবনে পড়লে অনেক সময় বিশ্বাস করা যায় না যে কিভাবে তিনি তার এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠেছেন। এমনকি তাকে বাইরের কোনো লোকের সামনে পর্যন্ত যেতে দেওয়া হতো না, নারীদের সামনে পর্যন্ত না। মেহমান আসলে তাকে খাটির নিচে লুকিয়ে থাকতে হতো। সেখানে না খেয়েও নিয়ে অনেক সময় কাটিয়েছেন, দীর্ঘ সময়। এরকম ছিল তার জীবন। হয়তো বা তার এই জীবনের অভিজ্ঞতা থেকেই তিনি এই যে বাঙালির যে নারী শিক্ষার যে প্রয়োজনীয়তা, নিজে তার ভাই বোনের কাছে, বড় ভাই এবং বোনের কাছে অনেক কষ্ট করে পড়াশোনা শিখেছিলেন, কিন্তু তার বাবা তাকে বাইরে পড়াশোনার যেতে দিতে আগ্রহী ছিলেন না। এই যে নিজের জীবনের কষ্টগুলো, সীমাবদ্ধতাগুলো তিনি বুঝতে পেরেছিলেন বলে আমাদের এই বাঙালি মুসলিম সমাজের নারী জাগরণের অগ্রদূত হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। এবং তিনি জীবনের খুব অল্প সময় বেঁচে ছিলেন, তারপরও তার জীবনের সর্বস্ব দিয়ে চেষ্টা করেছিলেন। তার বিয়ে হয়েছিল বিহারের একজন এই যে রোকেয়া সাখাওয়াত হোসেনের সঙ্গে। তার স্বামীও তাকে লেখার উৎসাহ দিয়েছিলেন, লেখালেখির। তার স্বামীর যা কিছু ছিল, তার নিজের যা কিছু ছিল, এটা তিনি সব কিছুই ব্যয় করেছেন। তার পরিশ্রম, তার চিন্তা, তার সম্পদ সব কিছুই তিনি ব্যয় করেছিলেন এই যে বাঙালি মূলত মুসলিম সমাজের নারীদের শিক্ষার বিষয়ে। তিনি যে স্কুলটা প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্কুলে প্রথম মেয়েদের কেউ পাঠাতে চাইতো না। ঠিক তার জীবনে যেমন হয়েছিল, তখনকার মুসলিম সমাজে কেউ মেয়েকে বাইরে পড়তে দিতে আগ্রহী ছিলেন না। তখন তিনি বাড়ি বাড়ি গিয়ে মেয়েদের সংগ্রহ করে নিয়ে আসতেন তার স্কুলে পড়ানোর জন্য, এবং নিজের খরচে বইপত্র কিনে দিয়ে তিনি পড়ানোর ব্যবস্থা করেছিলেন। শুধু তাই না, এমন একটা গাড়ি বানিয়েছিলেন এই মেয়েদের জন্য যে সেই জেলখানার কয়েদিদের যেভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়, ঠিক একই রকম কয়েকটা ছিদ্র ছিল শুধু শ্বাস নেওয়ার জন্য। তেমন একটা গাড়িতে করে মেয়েদের নিয়ে যেতেন স্কুলে, আবার সেই গাড়িতে করে আবার বাড়িতে দিয়ে যেতেন। তারপরও মেয়েদের বাবা মারা কোনোভাবে মেয়েদের পড়াশোনার ব্যাপারে আগ্রহী ছিলেন না, স্কুলে যেতে দিতে চাইতেন না। এই যে আজ যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, বা মেয়েরা সমাজের নানা ক্ষেত্রে
উন্নতির শিখরে চলে যাচ্ছে এবং জাতির উন্নয়নে অবদান রাখছে। একটা জনগোষ্ঠীর প্রায় অর্ধেকই নারী, তারা যে অবদান রাখছে দেশের উন্নয়নে, এটা তখনকার সময় চিন্তাই করা যেত না। এবং আমাদের এই অঞ্চলের মেয়েদের এটা বলা যায় যে এই যে বর্তমান যে অবস্থানের পেছনে বেগম রোকেয়ার অবদান সর্বাধিক। আমরা হয়তো তাকে ওইভাবে স্মরণ করি না, কিন্তু প্রত্যেকটা নারীর স্মরণ করা উচিত বেগম রোকেয়াকে। তার অবদান, এই যে নারী শিক্ষার ব্যাপারে তিনি যে অগ্রদূতের ভূমিকা অবতীর্ণ হয়েছিলেন, তা না হলে যে আরও কত শত বছর সেই মেয়েদের তার মতো অবস্থায় অতিবাহিত করতে হতো, সেটা আমাদের জানা নেই। তো তোমরা সব সময় চেষ্টা করবে বেগম রোকেয়ার লেখাগুলো সুযোগ পেলে পড়ার এবং তার জীবন সম্পর্কে জানার। তাহলে তোমরা সত্যিকার অর্থে উপলব্ধি করতে পারবে যে তার সেই যে নারীদের উন্নয়নে, নারীর জাগরণের জন্য তিনি কতটা এবং কতটা অবদান রেখেছিলেন। এছাড়া তিনি বেশিরভাগ রচনাও, তার যে প্রবন্ধগুলো লিখেছেন বা তার যে লেখা গ্রন্থগুলো আছে, সেগুলো বেশিরভাগই নারী জাগরণের বা নারীর যে দুরবস্থা ছিল ওই সময় সেই বিষয়ক। তোমরা দেখবে যে তার উল্লেখযোগ্য গ্রন্থগুলোর মধ্যে রয়েছে পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন। এই অবরোধবাসিনী হচ্ছে তখনকার যারা বন্দি নারী ছিল তার মতো, তাদের যে এক একটা ছোট ছোট গল্পের মতো ছিল সেটা, সেই বিষয় নিয়ে। আর এই যে সুলতানার স্বপ্ন তিনি যে দেখেছিলেন, তিনি হয়তো এখন বেঁচে থাকলে খুব খুশি হতেন যে তিনি নারীদের নিয়ে যে স্বপ্নটা তখন সেই সময় দেখেছিলেন, সেটা এখন অনেকটাই বাস্তব রূপ পেয়েছে। নারীরা এখন সব ক্ষেত্রে বাইরের কাজে এগিয়ে যাচ্ছে, এই বিষয়টা তার স্বপ্নে ছিল, কিন্তু সেটা এখন বাস্তব রূপ যে পেয়েছে সেটা উনি দেখে যেতে পারেননি। তো যাই হোক, তবে তার বেশিরভাগ লেখা যদিও নারী জাগরণমূলক, নারী শিক্ষার বিষয়ে সচেতন করে, কিন্তু এই লেখাটা নিরীহ বাঙালি লেখাটা কিন্তু কিছুটা হলেও ভিন্ন আঙ্গিকে লেখা। নিরীহ বাঙালি যে প্রবন্ধটা আছে, এই প্রবন্ধের মধ্যে উনি শুধু নারীদের কথা বলেননি, এখানে এই যে বাঙালিদের যে স্বভাব বৈশিষ্ট্য, বাঙালিদের সামগ্রিক অবস্থা এখানে তিনি তুলে ধরেছেন। তোমরা এখানে দেখবে এই প্রবন্ধের অনেকগুলো শব্দ তোমরা বোঝো না, শব্দের অর্থগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে প্রবন্ধ আমরা ধাপে ধাপে আলোচনায় যাব। তো তোমরা দেখো, তোমাদের এগুলো বইয়ে নাই বলে আমি তোমাদের জানানোর চেষ্টা করেছি, তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি। তোমাদের যদি কিছু সহযোগিতা হয়। সুপ্তি শব্দের অর্থ হচ্ছে ঘুম, নবনী অর্থ মাখন বা কোমল, চন্দ্রিকা জ্যোৎস্না, মাধুরী সৌন্দর্য, যুথিকা জুঁইফুল, পদ্মিনী পদ্মের ঝাড়, বরঙ্গ মাথা, হেমাঙ্গিনী স্বর্ণের কান্তি, মসি কালী, কুন্তলিন কেশলিন, দুটাই অর্থ হচ্ছে চুল, দিব্যাঙ্গনা অপ্সরা বা স্বর্গের যে নারী, সুরপর্থ কুলা। এই শব্দগুলো তোমরা নোট করে নিতে পারো। তো এখানে এই প্রবন্ধটা আমি তোমাদের সঙ্গে একটু বেগম রোকেয়া যেমন ধাপে ধাপে তোমাদের এই প্রবন্ধের মধ্যে আলোচনা করেছেন, আমিও ঠিক সেইভাবেই তোমাদের সঙ্গে আলোচনা করতে চাই। যে দেখো, প্রথমে এই প্রবন্ধে তিনি এই বাঙালিদের চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন সেই সম্পর্কে অনেকগুলো উনি উপমা ব্যবহার করেছেন, উপমা ব্যবহার করে উনি আলোচনা করেছেন। এখানে যে চারিত্রিক বৈশিষ্ট্যটা কেমন, আসলে তিনি বলেছেন আমরা নিরীহ বাঙালি। যে নিরীহ শব্দটার অর্থ যার চেষ্টা নাই, এই বাঙালিটা কেমন নিশ্চেষ্ট, যারা চেষ্টা করে না। এবং এই বাঙালি শব্দে কেমন একটা সুমধুর কোমলতা আছে, যেটা মাখনের সঙ্গে তুলনীয়। যে মাখন যেমন কোমল নরম, ঠিক বাঙালিও চারিত্রিক বৈশিষ্ট্যটাও অনেকটা তেমনই। এবং আমাদের আসক্তিটা কিসে, সেই অমৃতে আমাদের একটা আসক্তি আছে। এবং কুসুমের মতো, ফুলের মতোই আমাদের সৌকুমার্য। কুসুম যেমন, ফুল যেমন নরম কোমল হয়, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটাও ঠিক অনেকটা তেমনই। এবং চাঁদের যে জ্যোৎস্না, চন্দ্রিকা হলো জ্যোৎস্না, সেই চাঁদের জ্যোৎস্নার কোমলতা আমাদের স্বভাব বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিদ্যমান।
এবং সেই সলিলের সলিল শব্দের অর্থ হচ্ছে পানি, পানির যে তরলতা, সেই সব কিছু এখানে সব উপমাগুলো লেখক ব্যবহার করেছেন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো বোঝানোর জন্য, যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন নিরীহ, চেষ্টা করি না, আমরা নরম কোমল স্বভাবে, সেই মাখন দিয়ে, পুষ্পের সৌকুমার্য দিয়ে, চাঁদের জ্যোৎস্না দিয়ে, এই বিষয়গুলো অনুষঙ্গগুলো লেখক নিয়ে এসছেন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা প্রকাশ করার জন্য। এইভাবে ধাপে ধাপে তিনি এগিয়েছেন। তারপরে দেখো, তারপরে উনি আমাদের এই যে গৃহসজ্জা বিষয়টা নিয়ে আসছেন, যে পুরো ভারতবর্ষকে আমরা যদি একটা অট্টালিকার সাথে, একটা দালানের সাথে তুলনা করি, তার মধ্যে ইংরেজি ঘরানায় যেমন ইংরেজরা যেমন একটা বৈঠকখানা রাখে, আমাদের এখন বৈঠকখানা বা ড্রয়িং রুম আমরা যে সেই ব্যবহার করি, যে যদি ভারতবর্ষ একটা দালান বা অট্টালিকা হয়, তার বৈঠকখানা হচ্ছে এই বাঙালি। মানে বাঙালিকে তুলনা করার জন্য সব এই সুন্দর সুন্দর জিনিসগুলো এখানে উপমা দিয়ে বুঝিয়েছেন, যে ভারতবর্ষ পুরো একটা অট্টালিকা, আর সেখানে এই বৈঠকখানা বা গৃহসজ্জার যে সামগ্রীগুলো যেখানে থাকে সেটাই হচ্ছে বাঙালি। আবার পুরো ভারতবর্ষকে যদি একটা উপন্যাসের সাথে তুলনা করা হয়, তাহলে সেই উপন্যাসের সবচেয়ে নরম কোমল চরিত্রটা হচ্ছে নায়িকা তার। তাহলে এই বাঙালি হলো এই উপন্যাসের নায়িকা। তারপর বলেছেন একটা সরোবরের সাথে যদি ভারতবর্ষকে তুলনা করা হয়, তাহলে তার মধ্যে এই বাঙালি হবে পদ্মিনী। পদ্মিনী মানে পদ্মের ঝাড়। এরকম সব উপমা দিয়ে লেখক বোঝাতে চেয়েছেন বাঙালির যে আমাদের যে নিরীহ, আমরা যে চেষ্টা করি না কোনো কিছুতে, আমাদের সেই কোমল স্বভাবটা তিনি বোঝাতে চেয়েছেন। তারপরে এসেছেন যে আমাদের খাদ্যাভ্যাস নিয়ে। লেখক আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যর পরে তারপরে তিনি আলোচনা করেছেন আমাদের আমাদের খাদ্যদ্রব্যগুলো ঠিক তেমন, আমাদের স্বভাব যেমন, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য যেমন বাঙালিদের, ঠিক আমাদের খাদ্যদ্রব্যগুলো তেমন। আমরা সেই পুঁইশাকের ঝোল, সজনা ডাঁটা, সেই পুঁটি মাছের ঝোল, মানে যেগুলো সরস মানে রস আছে, এইরকম জিনিসগুলো আমরা বেশি খেতে পছন্দ করি। আমাদের খাওয়ার সামগ্রীগুলো অনেক সুস্বাদু, সেই ক্ষীর, মাখন, মিষ্টান্ন, যেই সব মজাদার খাবার আছে, খুব রসালো খাবার আছে, এইগুলো আমাদের পছন্দ। এবং লেখক বলেছেন খাদ্যের গুণ অনুসারে শরীরের পুষ্টি হয় আমাদের শরীরে। এজন্য আমরা কি সজনা যেমন বীজবহুল, আমাদের এই জন্য আমরা একটু স্বাস্থ্যবান হই, সেই সজনার মতোই আমরা স্বাস্থ্যবান হই। তারপরে এই যে সেই মাখনের যে কোমলতা, সেই মাখনের মতো খাবার খেয়ে আমরা আমাদের সব শারীরিক বৈশিষ্ট্য, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যর পাশাপাশি এখন খাদ্যাভ্যাসের পর লেখক এসছেন আমাদের শারীরিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন, যে এই খাবার আমাদের স্বভাব চরিত্র যেমন, আমাদের খাদ্যাভ্যাসও তেমন, তেমনি আমাদের শারীরিক গঠনও ঠিক একই রকম কোমলতা, সেই মাখনের মতো আমরা নরম কোমল, ঠিক একই রকম স্বাস্থ্যবান সজনার মতো এবং সরস। আমাদের খাওয়া দাওয়া যেমন রসালো, আমাদের শারীরিক বৈশিষ্ট্য ঠিক তেমন। তারপর তিনি বলেছেন যে আমাদের সাজ পোশাক কেমন, আমরা যে সাজসজ্জা করি, আমরা যে পোশাক পরিধান করি, তাও অনেক সূক্ষ্ম। আমাদের রমণীরা যে পোশাক আশাক পরে, তাও অনেক সূক্ষ্ম, কোমল, নরম। এবং সেই আমাদের যে সেই বরঙ্গ মাথা আমরা কি করতাম, এখন হয়তো আমরা ওইভাবে তেল আগের মতো দেয় না বর্তমান সমাজে, কিন্তু সে ওই সময়ের কথা বলেছেন লেখক, যে আমাদের সেই বরঙ্গ বা মাথাও থাকে তেলে ভেজা, আমাদের পোশাকও থাকে সেই একদম সূক্ষ্ম কোমল। এবং আমাদের সেই যারা নারীদের কথা বলেছেন, নারীদের পোশাক আশাকের কথা বলেছেন, যে তাদের যেন একটা স্বর্ণের কান্তি তাদের সাজ পোশাকে, এগুলোর সঙ্গে তুলনা করেছেন। তারপরে তিনি বলেছেন যে এই বাঙালির যদি গুণের কথা আমি লিখতে চাই, তাহলে অনন্ত মসি এবং সেই অনন্ত আমাদের মসি মানে কালি, এখানে সে কালি লাগবে এবং কাগজ, অফুরন্ত কাগজ আমাদের প্রয়োজন হবে। তারপরেও এই যে বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের খাওয়া দাওয়া, তাদের শারীরিক গঠন, তাদের গুণাগুণ বলে লেখক বলেছেন যে শেষ করা যাবে না। এটা লেখক যে শুধু খুব ইতিবাচকভাবে এই আলোচনা
আলোচনাগুলো করেছেন তা না, যে আমাদের যে নিরীহ বাঙালিদের বৈশিষ্ট্য বোঝাতে গিয়ে যে আমরা সব কিছুতে যে চেষ্টা করি না এবং আমরা যে কর্মবিমুখ, আমরা যে অলস, এইটা বোঝানোর জন্য অনেকটা কিছুটা ব্যঙ্গ করে এখানে লেখক এই কথাগুলো বলেছেন। তারপর তিনি বলেছেন যে আমরা কেমন, আমাদের পেশা কী ধরনের পেশা আমরা পছন্দ করি। তখন বলেছেন যে আমাদের ধন সম্পদ বৃদ্ধির দুইটা উপায় আছে, একটা হচ্ছে কৃষিকাজ আর একটা হচ্ছে বাণিজ্য। কিন্তু কৃষিকাজ যেহেতু অনেক পরিশ্রমের কাজ, আমরা কোনো পরিশ্রমের কাজ আমরা করতে চাই না, আমরা তার চেয়ে ব্যবসা বাণিজ্য করে ধন বৃদ্ধি করায় বেশি মনোযোগী হয়েছি। কিন্তু আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমরা পরিশ্রম করছি না, এটা লেখক বলেছেন যে এটা আমরা যেহেতু কাজ করতে চাই না, আলস্য আমাদের বেশি, আমরা কোনো কিছু চেষ্টা করতে চাই না, এই জন্য আমরা সহজে সব কিছু লাভ করতে চাই। আরও একটা কথা বলেছেন তিনি যে এই ব্যবসার কারণে আমরা নানা রকম আসলকে নকল, নকলকে আসল বানাচ্ছি, নানা রকম সেই চটকদার বিজ্ঞাপন দিয়ে সেই চুল লম্বা করার, তো ঘন করার, চেহারা সুন্দর করার নানান জিনিস মাখি, কিন্তু আমরা যে স্বাস্থ্যকর খাবার খেলে পরিশ্রম করলে এর চেয়ে ভালো থাকতে পারি সেটা না করে আমরা কি করি, ভেতরটাকে আমাদের শক্তিশালী সুন্দর না করে আমরা বাইরে থেকে সেটাকে খুব সহজে সুন্দর করে তুলতে চাই। এটা তিনি কিছুটা ব্যঙ্গের স্বরে আমাদের বলেছেন। তারপরে বলেছেন আমাদের ওই তৎকালীন সমাজের পুরুষদের কথা, যে তারা কি করেছেন, তাদের সবচেয়ে বড় ব্যবসা এবং সহজ ব্যবসা ছিল তখনকার সময় পাশ বিক্রয়। পাশ বিক্রয় হচ্ছে যে নিজেরা কোনো একটা ডিগ্রি গ্রহণ করে লেখাপড়া করে তারা চাকরি বাকরি বা কোনো পরিশ্রমের কাজে না গিয়ে তারা ধনী ঘরের মেয়েদের বিয়ে করতো কিভাবে, যাতে শ্বশুরের সম্পদ দিয়ে সে বসে বসে চলতে পারে। এটাই ছিল পাশ বিক্রয়। এবং শ্বশুররাও চাইতেন তার জামাই শিক্ষিত হোক, এজন্য তার মেয়েকে বিয়ে দিতেন। এটা এক ধরনের পাশ বিক্রয় হিসেবে উনি ব্যঙ্গ করেছেন লেখক, যে পুরুষরা চাকরি না করে, পরিশ্রম না করে তারা কোনো মতে পড়াশোনা শিখে তার পাশটাকে বিক্রি করে দিত শ্বশুরের কাছে, সেটা বলেছেন। এবং আমরা তখনকার সময় খুব সহজে সব কিছু লাভ করতে চাইতো সবাই, যে কৃষিকাজ করার চেয়ে তখন তার চেয়ে তারা চেষ্টা করতো যে কীভাবে রাতারাতি বেশি ব্যবসা করে বেশি অর্জন করা যায় টাকা পয়সা, এবং কিভাবে রাজা উপাধি, মহারাজা উপাধি এইভাবে টাকার বিনিময় অর্জন করা যায়, এভাবেই তারা চেষ্টা চালিয়ে যেত। তারপরে কি করতো, যে আমাদের এই যে আলস্য যে স্বভাব বৈশিষ্ট্য তাদের ছিল, সেখানে তৎকালীন মেয়েদের এগিয়ে রাখতে চেয়েছিলেন লেখক। বলেছেন যে আমরা মূর্তিমান আলস্য, আমাদের এই বাঙালি জাতিকে অলস জাতি হিসেবে তিনি এখানে আখ্যায়িত করেছেন। তার মধ্যে গৃহিণীরা আরও এগিয়ে আছে। তখনকার গৃহিণীরা যেহেতু পড়াশোনা করতো না, বাইরে কাজ করতো না, তারা বেশিরভাগ সময় কী করতেন, তারা সেই কর্মবিমুখভাবে অলস জীবনযাপন করতেন। সেটাকে তিনি ব্যঙ্গ করেছেন যে আমাদের বাঙালি পুরুষদের পাশাপাশি নারীরাও কী করতেন, সেই অলস জীবনযাপন করতেন। এই যে বাঙালির যে চারিত্রিক বৈশিষ্ট্য, তার মধ্যে সেই অলসতাও একটা তিনি মনে করেন এবং প্রধান হিসেবে উনি গুরুত্ব দিয়েছেন। এবং বলেছেন যে যেহেতু সেই কৃষিকাজ করার রোদের তাপ অর্ধাঙ্গরা সহ্য করতে পারবে না, সেহেতু কিভাবে তাদের রমণীরা বা স্ত্রীরা, অর্ধাঙ্গীরা কীভাবে সেই আগুনের তাপ সহ্য করে রান্না বান্না করবেন, সেটা বলেছেন। যে আমরা এরকমই কর্মবিমুখ একটা জাতি, যারা কোনো কাজই কেউ করার প্রতি যে কর্মবিমুখ ছিল, এটা থেকে বেরিয়ে আসার জন্য এই কথাগুলো বলেছেন লেখক, যে আসলে এরকম অলস জাতি, নিরীহ জাতি বলে আমরা পিছিয়ে আছি। আমাদের কী করতে হবে, এগিয়ে যাওয়ার জন্য সেই অলসতা থেকে, কর্মবিমুখতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, পরিশ্রমী হতে হবে। এবং আরও একটা কথা উনি বলেছেন লেখক এখানে, যে যেহেতু পুরুষরা কৃষিকাজ করতে নারাজ, পরিশ্রমের কোনো কাজ করতে নারাজ, সেহেতু তারা তো তাদের নারীদেরও পরিশ্রমের কাজ করতে বলতে পারেন না, তাহলে তো তার দণ্ড হওয়া উচিত, এভাবে বলেছেন লেখক। তারপর তিনি বলেছেন যে আমাদের সাহিত্যকর্ম কেমন,
প্রথম এখানে ধাপে ধাপে কবি খুব দুঃখিত লেখক খুব রসালোভাবে এবং মজা করে বলেছেন। সেই শেষ ধাপে সেখানে তিনি বলতে চেয়েছেন যে আমাদের সাহিত্যকর্মটাও তেমন, আমরা সবসময় কল্পনার জগতে থাকতে পছন্দ করি, বাস্তবতা বিবর্জিত অনেকটা তখনকার সাহিত্য ছিল, যে আমাদের বাস্তব জীবনে ছেঁড়া কাঁথা থাকতে পারে, আমাদের বাস্তব জীবনে ভাঙা কুলা থাকতে পারে, কিন্তু আমরা সেগুলোকে কখনো আমাদের সাহিত্যে নিয়ে আসি না। আমাদের যে দারিদ্র্য, আমাদের যে অভাব, আমাদের নানা রকম সীমাবদ্ধতা, আমাদের কষ্ট, এই বিষয়গুলোকে আমরা সাহিত্যে নিয়ে আসতে চাই না। আমাদের বীর রসের চেয়ে করুণ রস বেশি। হ্যাঁ, আমরা সাহিত্যে দুঃখ, কাল্পনিক দুঃখ এগুলো দেখতে বেশি ভালোবাসি, কিন্তু এবং ভাঙা কুলার সেখানে স্থান হয় না, ছেঁড়া কাঁথার স্থান হয় না। বাস্তবতা বিবর্জিত সাহিত্য, কল্পনার স্থান বেশি থাকে সেখানে, এবং আমরা সবসময় বীর রসের চেয়ে করুণ রস, বেদনা, সেই বাস্তব জীবনে যদিও আমরা কেউ দুঃখ পেতে চাই না, কিন্তু সাহিত্যে সবসময় আমরা দুঃখ দেখতে ভালোবাসি, দুঃখের কাহিনী আমাদের পছন্দ, কিন্তু আমাদের বাস্তব জীবন সুখ দুঃখ মিলিয়ে, সেটা না করে আমাদের ভালো মন্দ মিলিয়ে সুন্দর জিনিসটার পাশাপাশি যে আমাদের কষ্ট, আমাদের শব্দগুলো সেই সাহিত্যিকরা তেমনি সুন্দর সুন্দর শব্দ ব্যবহার করেছেন। সেখানে ভগ্ন সূর্প কিংবা জীর্ণ কাঁথার কোনো পুরাতন চটি জুতার স্থান নেই সেই সাহিত্যে সুন্দর সুন্দর শুভ্র নীলাম্বর, সেই শুভ্র নীল আকাশ, এরকম আমাদের শব্দগুলোও যেন তেমন, আমাদের সাহিত্য যেমন আমরা যে শব্দ ব্যবহার করে সাহিত্যিকরা, তেমন সুন্দর সুন্দর শব্দ, সেখানে কোনো অসুন্দর, কোনো বীরত্ব, এইগুলোর প্রকাশ তেমন নেই। এভাবে কিন্তু লেখক আমাদের সেই সাহিত্যের মানে ধাপে ধাপে নিরীহ বাঙালির যে সামগ্রিক একটা দিক, আমাদের এই বাঙালি জাতির সেই জাতিগত যে বৈশিষ্ট্য, সেটা চমৎকারভাবে উনি ধাপে ধাপে আলোচনা করেছেন। এবং এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ লাইন তোমাদের অনুধাবন হিসেবে আসতে পারে। তোমাদের আগেও বিভিন্ন ক্লাসের আলোচনার মধ্যে আমি বলেছি যে জ্ঞানমূলক যে কোনো লাইন থেকে আসতে পারে, লেখক অথবা কবি পরিচিতি থেকে শুরু করে পাঠ পরিচিতি, টিকা, শব্দার্থ, মূল যে পাঠ, কবিতা হোক, গল্প হোক, প্রবন্ধ হোক, এই যে কোনো পাঠ থেকে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন যে কোনো লাইন থেকে আসতে পারে। এবং অনুধাবনের জন্য তোমাদের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ লাইনগুলো বুঝে পড়তে হবে, তা না হলে তোমরা যতই ভালোভাবে প্রস্তুতি নাও, তোমরা কৌশলগত কারণে ফলাফল খারাপ করতে পারো। তো কিছু লাইন তোমাদের এই প্রবন্ধের গুরুত্বপূর্ণ লাইন তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। লেখক এখানে বলেছেন আমাদের অন্যতম ব্যবসায় পাশ বিক্রয়। তোমরা ওই যে আগেও তোমাদের প্রবন্ধ আলোচনার সময় বলেছি যে এরকম একটা লাইন তুলে দিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে উক্তিটি বুঝিয়ে লেখো বা বলতে কি বোঝানো হয়েছে। তখন তোমরা প্রথমেই লিখবে যে পাশ বিক্রয় হচ্ছে এখানে তোমাদের সেই সনদপত্র, যে পাশ করা শ্বশুরের কাছে একজন জামাই বিক্রি হয়ে যাওয়া, এটা এক ধরনের, যে এটাই হচ্ছে তখনকার তৎকালীন সময়ের প্রধান ব্যবসা ছিল। বাঙালির চরিত্র একটা বৈশিষ্ট্য এটাও, যে তারা পাশ করে উপার্জন করার চেয়ে পরিশ্রম করে তারা ধনী শ্বশুরের কন্যাকে বিয়ে করার প্রতি বেশি আগ্রহী ছিল, যাতে তাদের পরিশ্রম করতে না হয়, বসে বসে শ্বশুরের টাকা পয়সা দিয়ে চলতে পারে, এরকম একটা বিষয় তখন ছিল, যে এতটাই তারা অলস এবং কর্মবিমুখ ছিল তখনকার সময়। এবং লেখক মনে করেন যে এটা আসলে এটা পরনির্ভরতা এক ধরনের এবং আত্মসম্মান বিবর্জিত এক ধরনের কাজ এই পাশ বিক্রয়টা। এবং আরও কিছু লাইন আছে যে আমরা মূর্তিমান কাব্য। এখানে লেখক একটা জিনিস তোমরা খেয়াল করবে, আমরা বলেছেন নিজেকে কিন্তু তিনি বাদ দেন নাই বা নির্দিষ্ট করে শুধু পুরুষদের নিন্দা এখানে করেননি, কিন্তু তিনি সামগ্রিক যে সমগ্র বাঙালি জাতির, সেই জাতির এখানে চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে আমরা কথাটা ব্যবহার করেছেন সব জায়গায়, যে আমরা মূর্তিমান কাব্য। এখানে আমরা আমাদের চরিত্রটা কেমন, যে সাহিত্যের যে শাখাগুলো আছে তার মধ্যে কবিতা হচ্ছে কল্পনা ভিত্তিক, কল্পনার নিয়ে বেশি, কল্পনার জগতেই বেশি বিচরণ করেন কবিরা, এবং বাস্তবতার চেয়ে কল্পনা স্থান বেশি থাকে কবিতার মধ্যে। এই জন্য বলেছেন যে আমরা মূর্তিমান কাব্য, আমরা বাস্তবের চেয়ে কল্পনার জগতে থাকতে বেশি পছন্দ করি এই বাঙালি জাতি। এবং
এবং আরেকটা কথা বলেছেন যে আমরা মূর্তিমান আলস্য। এখানে তিনি আমরা দিয়ে পুরো বাঙালি জাতিকে বুঝিয়েছেন যে আমরা যে কর্মবিমুখ, আমরা কাজ করতে চাই না, এই চারিত্রিক বৈশিষ্ট্যটা বোঝানোর জন্য তিনি এমন একটি লাইন ব্যবহার করেছেন যে আমরা মূর্তিমান আলস্য, কাজ করতে চাই না। তারপরে তিনি বলেছেন যে আমরা সকলেই কবি, এবং আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যটা এমন যে এখানে ওই যে সাহিত্যের বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন যে আমরা সকলেই কবি, যে আমাদের মনটা এমনই কোমল এবং কল্পনার জগতে বসবাস করি, যে আমরা বাস্তব, গদ্য হচ্ছে বাস্তব ভিত্তিক আর কবিতা হচ্ছে কল্পনা ভিত্তিক। এই বাঙালি জাতি যেমন কোনো চেষ্টা নাই, নিরীহ, তেমন তারা কল্পনার জগতে বেশি থাকতে পছন্দ করে। এবং তোমাদের প্রথম দিকের যে প্যারা আছে সেই প্যারা থেকে দ্বিতীয় প্যারা থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসতে পারে অনুধাবন, যে সেই ভারতবর্ষ যদি অট্টালিকা হয় তাহলে বাঙালিকে বৈঠকখানা বলা হয়েছে কেন, বা সেই সরোবর যদি হয় ভারতবর্ষ তাহলে বাঙালিকে পদ্মিনী বলা হয়েছে কেন, তাহলে বাঙালিকে উপন্যাসের নায়িকা বলা হয়েছে কেন। এভাবে যে কোনো প্রশ্নই আসতে পারে। তোমরা মূল বইটা, মূল প্রবন্ধ ভালোভাবে পড়লে, বুঝে পড়তে হবে, নয় সৃজনশীলের উত্তর দেওয়া খুব কঠিন হবে তোমাদের জন্য। তোমরা অনেক সময় ভাবো যে সৃজনশীল যা খুশি তাই বানিয়ে লিখে দিবে, আসলে এখানে বানিয়ে লেখার কোনো সুযোগ নাই। তোমাদের বুঝে, মূল বই বুঝে পড়তে হবে এবং সেভাবেই লিখতে হবে। তো তোমাদের যদি বলা হয় যে বাঙালিকে কেন বৈঠকখানার সাথে তুলনা করা হয়েছে ভারতবর্ষের মধ্যে, তাহলে তোমরা লিখবে যে বাঙালি সবসময় সেই যে বৈঠকখানাটা আমাদের প্রয়োজন না যতটা, তার চেয়ে গৃহের সৌন্দর্য বৃদ্ধিতে বেশি কাজে লাগে। ঠিক বাঙালিও যেন ঠিক চারিত্রিক বৈশিষ্ট্যটাও ঠিক তেমন। এবং সেই পদ্মের যেমন পুকুরের, সেই একটা সরোবরের মধ্যে, দিঘির মধ্যে পদ্মের ঝাড়টাই যেন সেই যে সৌন্দর্য বৃদ্ধি করে দিঘির, সেই পদ্মের ঝাড় হচ্ছে এই বাঙালি। এবং নায়িকা হচ্ছে সবচেয়ে কোমল চরিত্র, সৌন্দর্যের একটা উপমা। একটা উপন্যাসে তোমরা দেখবে যে কোনো, আমরা সাহিত্যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে নায়িকারা সবসময় সুন্দর হয়। আসলে বাস্তবে তো তা নাও হতে পারে, কিন্তু সাহিত্যিকরা সবসময় চেষ্টা করেন যে নায়িকা সবচেয়ে সুন্দর, কোমল, দেখতে সুন্দর। এই বাঙালির চরিত্র বোঝানোর জন্য এই উপমাগুলো লেখক ব্যবহার করেছেন। তো তোমরা যদি বুঝে পড়ো, আশা করি তাহলে যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে। এছাড়াও তোমাদের কোনো শব্দ যেগুলো তোমাদের পাঠ্য বই দেয়া নেই, কোনো শব্দের অর্থ কিংবা তো কোনো লাইন, এই প্রবন্ধের যে কোনো লাইন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, আমি যদিও তোমাদের কিছু শব্দের সঙ্গে এখানে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করেছি যেগুলো তোমাদের পাঠ্য বই বাইরে থেকে বেশিরভাগ। তো এগুলোর ছাড়াও যদি তোমাদের আর কিছু জানার থাকে তোমরা কমেন্টসের মাধ্যমে জানতে চাইবে, বা যে কোনো লাইন যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় জানতে চাইবে, আমি চেষ্টা করব তোমাদের সেই লাইনগুলো সম্পর্কে আলোচনা করার। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুন্দরভাবে পরীক্ষা দিবে। সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।